দুর্বলতা মানুষের স্বভাব দোষ নয়, অভাব দোষ হতে পারে। এক বৃষ্টির দিনে এক তন্ত্র সাধক নিজের স্মৃতিকথা হিসাবে যখন এক অতি আশ্চর্য ঘটনার কথা বলে, তখন বিভূতি কলমে মন এক অজানার দিশায় হারিয়ে যায়। লৌকিক ও অলৌকিক তখন আর পৃথক থাকে না। আজ তারানাথ তান্ত্রিক চরিত্রের সৃজন কলমে অপর এক তান্ত্রিকের কাহিনী শীত সন্ধ্যার উপহার রইল শ্রোতাদের দরবারে। ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা অনেক দিন আগেকার কথা। বোয়ালে কদরপুর অর্থাৎ খুলনা হাই স্কুলে আমি তখন শিক্ষক, নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে গিয়েছি। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত। সকলেই শ্রদ্ধা করত, মানত। এক প্রহর ধরে জপ আহ্নিক করতেন। শূদ্র যাজক ব্রাহ্মণের জলস্পর্শ করতেন না। মাসে একবার বিরজা হোম করতেন। টিকিতে ফুল বাঁধা থাকত দুপুরের পরে। সবাক ছাড়া কারো বাড়ির কখনো খেতেন না। শিষ্য করতে নারাজ ছিলেন, বলতেন শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহা পাপ। আর একটি কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোনো স্কুলে পণ্ডিতি করেননি। টোল করাও পছন্দ করতেন না। ওদের নাকি গভর্নমেন্টের দেয় বৃত্তির দিকে বড় মন চলে যায়। টোল ইন্সপেক্টরের খোশমত করতে হয়। তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন। বর্ষা সেবার নামবে করেও নাম ছিল না। দিনে রাতে ঘুমোটের দরুন আমরা কেউই ঘুমোতে পারছিলাম না। হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল পূর্ব উত্তর কোণে। তখন বেলা 3টে। স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পর, কিন্তু এত দুর্দান্ত গরম যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে। মাস্টারদেরও উস্কানিটাতে আছে 12 আনা। হেডমাস্টার অফিস করে বসে আছেন। গোপীবাবু ইতিহাসের মাস্টার গিয়ে উত্তেজিতভাবে বললেন, স্যার স্যার মেঘ করেছে স্যার। মুরলী মুখুজ্জে এই নামে তিনি ও অঞ্চলের ছাত্রদের মুখে কুখ্যাত ছিলেন। গম্ভীর স্বরে বললেন, কিসের মেঘ? আগে মেঘ যাকে বলে। কি হয়েছে তাতে? আগে বৃষ্টি হবে স্যার। স্কুলের ছুটি দিলে ভালো হতো। ছেলেরা অনেক দূর যাবে কি না, ছাতিও আনেনি সকলে। বৃষ্টি হবে না ও মেঘে। খাস ইন্দ্রদেবের অফিসের হেড কেরানিও এতটা আত্মপ্রত্যয় সুরে এই কথা বলতে দ্বিধাবোধ করত। কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। আবহাওয়া তত্ত্বটি তার নখদর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন, বৃষ্টি হবে না? না। কেন স্যার? বেশ তো মেঘ করে এসেছে স্যার। মেঘের আপনি কি বোঝেন হে? ওকে বলে তাঁত মেঘা। ও মেঘে বৃষ্টি হবে না। আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানলা দিয়ে মেঘটা দেখছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিত হয়ে উঠেছিলাম। মুরলী মুখুজ্জের নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম, বৃষ্টি হবে বলে কিন্তু মনে হচ্ছে। মুরলী মুখুজ্জে বললেন, তাঁত মেঘা। মেঘ হলেই বৃষ্টি হয় না। কোন মেঘে বৃষ্টি হয়? এখন বৃষ্টি হবে আল্টোস্ট্রটোস মেঘে, যাকে বলে শীত ক্লাউড। ও, তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে। মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে। আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না। কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখুজ্জেকে। মিনিট 15 মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল। মেঘের চাদর ঢাকা পড়ল আরও ঘন আরেকখানা মেঘের চাদরে। তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছুক্ষণ আগেই ঝমঝম করে মুষলধারে বর্ষা নামল। পুরো 2 ঘন্টা খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বেলা 5:30টার সময় আকাশ ধরে এলো। ছেলেরা তখনও পর্যন্ত স্কুলই আটকে ছিল। কোথায় আর যাবে?
সবাই আমরা আটকে পড়েছিলাম। গোপীবাবু জয় গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জকে গিয়ে বললেন, দেখলেন স্যার, তখন বললাম বৃষ্টি আসবে, তখন ছুটিটা দিয়ে দিলে আর এমন হতো না। মুরলীবাবু বললেন, অমন হয়ে থাকে। ইতিহাস পড়ান, হায়ার ম্যাথমেটিক্স পড়ালে বুঝতেন জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধ পড়ে দেখবেন এবছরের ম্যাথমেটিক্যাল গ্যাজেটে, বুঝলেন? সেটা কি স্যার? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাসের পরীক্ষা আর কি, পড়ে দেখুন। গোপীবাবু চলে গেলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই স্বভাবত তিনি সংকুচিত হয়ে পড়েন। বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে গোপীবাবু আর আমি চলেছি। দুজনই আমরা মনে মনে বড় খুশি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা হয়েছে। রোজ রোজ কেবল চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির ডাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে, খুব খুশি মন। আমাকে দেখে ডেকে বললেন, কেমন ননিবাবু, বৃষ্টি হলো তো? এই যে চক্রবর্তী মশাই, নমস্কার। তা হলো। হবে না, আজ 3 দিন ধরে হোম করছি বৃষ্টির জন্য। ওর বাবাকেও হতে হবে। অবশ্যই বৃষ্টির পিতৃদেব কে তা ভালো জানা ছিল না। বললাম, বলেন কি, হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে। গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বললেন, লাগে তাক, না লাগে তুক। ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললেন, আসুন, দুজনেই আমার বাড়িতে আসুন মাস্টার বাবুরা, আসুন দেখাই আপনাদের। গোপীবাবু ও আমি দুজনে দাওয়ায় গিয়ে বসলাম। মনটা বেশ ভালো। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ 15 দিন ধরে দারুণ গুমোট, রাত্রে ঘুমোয়নি। গোপীবাবু কেবল বলেছিলেন, আজ খুব ঘুম হবে, কি বলেন? নিশ্চয়ই, তার আর ভুল। ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে। সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ড, বালি বিছিয়ে তৈরি, বেলকাঠ ও জবকি ডুমুরের ডালের বাড়তি সমিত, যজ্ঞের কাঠ একপাশে গোছানো, পূর্ণ পাত্রে শীতে সাজানো, তামার টাটে নারায়ণশিলা, সিঁদুর বেলপাতা তামার বড় থালায়। হোম হয়ে গিয়েছে, উপকরণ এদিক ওদিক ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন তো মাস্টার বাবু, হোম করার ফল আছে কিনা দেখলেন? গোপীবাবু বললেন, আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন? নিশ্চয়ই, নিজের চোখে দেখা। অপদেবতার কাণ্ড কত যে দেখেছি পঞ্চমুণ্ডির আসনে জপ করার সময়। এই, বলুন না কয়েকটা ঘটনা। না, সেসব বলবো না, থাকবে। আজ 1 বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমান বাড়িতে। সেইটাই বলি, একটু চা করতে বলি। এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। অন্ধকার হয়ে এলো চারিদিক। ঝড় উঠল খুব ঠান্ডা হাওয়ার। ঝড় করে পাকা জাম পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে। নতুন জলে ব্যাং রাখতে লাগলো চারিদিকে। চা এলো। আমরা ছাতি নিয়ে বেরোইনি, এই বৃষ্টি মাথায় করে যাবার উপায়ও নেই। বেশ জমিয়ে গল্প শুনবার জন্যে ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের ওপর বসে গেলাম। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন। তারপর শুরু করলেন গল্প বলতে। আর বছর ভাদ্র মাসের কথা, এখনো বছর পেরোয়নি। আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ। আমাকে তার বাড়িতে গিয়ে বীর্যা হোম করতে হবে মেয়েটির জন্য। বীর্যা হোমে পূর্ণ আহুতি দিলে শক্ত রুগীও ভালো হয়ে যায়। আমি এমন সারিয়েছি। আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে। অজপাড়া গাঁ, খড়কতক ব্রাহ্মণ, বেশিরভাগ গোয়ালা ও বুনোদের বাস।
যমুনার ধারেই গ্রাম। গ্রামের মেয়েরা নদীর ঘাটে স্নান করতে আসে। গ্রামের নাম কি? সাও বেড়ে। তারপর শুনুন, গ্রামে গিয়ে পৌঁছলাম বিকেলে। খুব বন জঙ্গল গ্রামের মধ্যে। একটা ভাঙা শিব মন্দির আছে, সেকেলে ছোট ইটের তৈরি। মন্দিরের মাথায় বট অশ্বত্থের গাছ গুজিয়েছে। প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে। চামচিকের নাদিতে আকণ্ঠ ডোবা অবস্থায়। পুজো বন্ধ হয়ে গেছে বহুদিন আগে। এই সময়ে আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো, তেল নুন মাখিয়ে। ভৈরব চক্রবর্তীর বিপত্নী, তার মেয়ে, শ্বশুর বাড়ি থেকে এসেছে সবে কদিন হলো। চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সকলেই খাবার খেতে আরম্ভ করে দিলাম, ভৈরব চক্রবর্তীও সেই সঙ্গে। এখনো দিব্যি দাঁতের জোর। ওই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে, তার দাঁত বহুদিনেও নষ্ট হবে না। তিনি খেতে খেতেই বলে চললেন, এই শিব মন্দিরটির কথা মনে রাখবেন, এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে। তারপর আমরা গিয়ে যে বাড়িতে উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হবার পর গৃহস্বামী একটি ঘরে আমায় নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটি সেই ঘরেই আছে। বয়স 13-14 হবে। নিতান্ত রোগা নয়, বেশ মোটাসোটা ছিল বোঝা যায়। গলায় এক রাস মাদুলি। মেয়েটি চোখ বুজে একপাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে আবার পাশ ফিরল। মেয়েটির গায়ে জ্বর, বেশ জ্বর, 3-এর কাছাকাছি হবে। চোখে ক্লান্ত দৃষ্টি, চোখের কোণ সামান্য লাল। নাড়ি দেখলাম বেশ শক্তই আছে। হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে মনে হলো না। তাছাড়া আমার ওপর তো মেয়ের চিকিৎসার ভার নেই, আমি এসেছি হোম করতে। গৃহস্বামী বললেন, আশীর্বাদ করুন, পায়ের ধুলো দিন মাথায় ওর। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি, এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেলেন খাটের পাশে। আমি চমকে উঠলাম, হাত নড়ে গেল। লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে। কিছুই নেই সেখানে, না একটা কলার খোসা না কিছু। লোকটি পড়ল কি করে? পায়ের ধুলো দেবার কথা চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো, আর মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচই ব্যাপার। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক, হোম করি, দৈব ঘটনা বেশ কিছু বুঝি। লক্ষণ, প্রতিলক্ষণ, চিহ্ন আর ইঙ্গিত, এই নিয়ে দৈব। গোড়াতেই এর লক্ষণ খারাপ ছিল বলে যেন মনে হচ্ছে। তবে কি হোম করব না? সন্ধ্যার কিছু পরে শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি। বড্ড গরম, বাড়ির মধ্যে হাওয়া নেই। রাস্তায় তবুও একটা হাওয়া বইছে। হঠাৎ আমার কানে এলো কি যেন বলছে, শুনুন, একটু শুনুন। দুবার কানে এলো কথাটা। এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের ঠিক দোরের গোড়ায় কে একটি মেয়ে মানুষ দাঁড়িয়ে। বললাম, আমায় বলছেন? হ্যাঁ, ও খুকির জন্য বীর্যাহম করবেন না, ও বাঁচবে না। কে আপনি? আমি যেই হই, যদি ভালো চান হোম করবেন না। আমি বেশ বিস্মিত হলাম। নির্জন অন্ধকার ভাঙা মন্দির, সেখানে একটা মেয়ে মানুষ আসবে কে? এমন আশ্চর্য কথাই বা বলে কেন? আমার খানিকটা রাগও হলো। আমার ইচ্ছার উপর বাধা দেয় এমন লোককে। মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয়। ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো সহজ নয়। আমি অবশ্য আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না। রাত্রে এসে হোমের জিনিসপত্রের ফর্দও করে দিলাম। তারপর রাত 8টা বাজল। গৃহস্বামী আমাকে রান্নাবান্না করতে বললেন। এইবার আমার গল্পের আসল অংশে আসব। তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলা দরকার। বাড়িটা খুব পুরনো কোঠা বাড়ি, কোনো শ্রীসৌষ্ঠব নেই, কিন্তু দোতলা। পল্লীগ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না। যমুনা নদীর ধারে ঠিক নয়, বাড়িটা সামান্য দূরে, মধ্যে কেবল একখানা বাড়ি। ওই বাড়ির ছাদ
আর এবাড়ির ছাদের মধ্যে ওই 10-12 ফুট চওড়া এক ফালি জমির ব্যবধান। ছাদের উপর একখানা ঘর, সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে। পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে। সোনামুগের ডাল, আতপ চাল, বড়ি, আলু আর ঘি। আমি একাই রাঁধছি। রান্নার সময় কাছে কেউ থাকে আমি পছন্দ করি না। রান্নার আগে একবার চা করে খেলাম, পরের তৈরি চা খেয়ে তৃপ্তি পাই না। রান্না করতে করতে রাত হয়ে গেল। রাত সম্পূর্ণ অন্ধকার। একটু জিরিয়ে তামাক খেয়ে নিয়ে ভাত নিলাম হাঁড়ি থেকে আস্ত কলার পাতে। তারপর খেতে বসলাম। খেতে বসবার সঙ্গে সঙ্গেই মনে হলো আমি একা নই। এদিক ওদিক চাইলাম, কিন্তু কেউ কোথাও নেই। রাত অনেক হয়েছে। বাড়ির লোকেরা নিচের তলায় খেয়ে দিয়ে শুয়েছে। গ্রামই নিশুতি হয়ে গিয়েছে। কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার ঠুকঠাক শব্দ হচ্ছিল। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম। আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ? কালো লম্বা তাল গাছের মতন। এতক্ষণ ছাদে বসে রান্না বান্না করছি, কই অত বড় একটা গাছ নজরে পড়িনি তো এর আগে। ছিল নিশ্চয়ই, নয়তো এখন দেখছি কি করে। কি গাছ ওটা? সত্যি, যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যেকার ওই রাস্তা দিয়ে একখান গরুর গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে যাচ্ছিল। আমাকে ওদিকে তাকাতে হয়েছিল। কই তখন তো অত বড় তাল গাছ কই না, দেখিনি। কিন্তু তাল গাছটা এমনভাবে, ও কিরকম তাল গাছ? ও কি? আমি ততক্ষণে বিভীষিকা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়েছি। তাল গাছ নয়। এখনো ভাবলে এ দেখুন গায়ে কাঁটা দিয়েছে। আমার নাম ভৈরব চক্রবর্তী, আমি তান্ত্রিক। পিছনের ছাদের কার্নিশের ওপর দাঁড়িয়ে এক বিরাট আকার অসুর কিংবা দৈত্যের মতন মূর্তি। তার তত বড় বড় হাত পাশেই মাপে। মাথাটা বিশাল ঢাকাই জ্বালার মতন, চোখ দুটো আগুনের ভাঁটার মতন রাঙা। আগুন ঠিকরে পড়ছে। আমার দিকেই তাকিয়েছে অসুরটা, যেন আমায় জ্বালিয়ে ফস্য করে ফেলবে। বিরাট মূর্তি, তাল গাছের মতোই লম্বা, অনেক উঁচুতে তার মাথাটা। নিচু চোখে সেটা আমার দিকে তাকিয়ে আছে। ভালো করে চেয়ে চেয়ে দেখলাম। দুবার চোখ রগড়ালাম। দুবার চা খেয়ে কি এমন হলো? না, ওই তো সেই বিরাট তাল শাল নারকোল গাছের মতো তেঠেঙা বেখাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে সামনে জমাট অন্ধকারের মতো। এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নেই, সামনে কোথাও দাঁড়িয়ে নেই, দুই বাড়ির মধ্যেকার ফাঁকটাতে দাঁড়িয়ে বলা যায়। কারণ ওই জীবের নাভিদেশ পর্যন্ত আমার সামনে, তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টিরেখার আড়ালে। এই বর্ণনা করতে যতটা সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েক জীবটাকে দেখতে। 1 থেকে 10 গুনতে যত সময় লাগে, ব্যাস আমি বলতে পারি অন্য যে কেউ ওই বিকট অবদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদে গভীর রাতে দেখলে তাকে আর গোলার ধানের ভাত খেতে হতো না পরদিন। আমি অপদেবতা দেখেছি পঞ্চমুণ্ডির আসনে বসলে জপের শেষ দিকে ভয় দেখাতো, কিন্তু সে যে এ ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয়। ভয় পেয়ে গেলাম আমি, ঠক ঠক করে কাঁপতে লাগলাম। চোখে অন্ধকার থেকে পড়ে যায় আর কি, পড়লেই হয়ে যেত। দুর্বল মানুষ মরে ওদের হাতে, মন সবল হলেই ওরা পালায়। তখনই নিজেকে সামনে নিলাম, তারা মন্ত্র জপ করলাম জোরে জোরে। সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে মূর্তি ক্রমে মিলিয়ে গেল অন্ধকারে। মূর্তিটা আমার সামনে সব শুধু দাঁড়িয়েছিল 1 থেকে 30 গুনতে যতটা সময় নেয় ততটা, এর খুব বেশি হবে না কখনো। সেটা মিলিয়ে যেতে আরেকবার চোখ রাগড়ালাম, কিছুই নেই। বিশ্বাস করুন, প্রায় সঙ্গে সঙ্গে নিচের তলার থেকে কান্নাকাটি উঠল। রোগী মেয়েটি মারা গিয়েছে। এ ব্যাপারে ব্যাখ্যা দিতে আমি সত্যি রাজি নই। যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে। বিশ্বাস করুন বা না করুন।
শেষ হলো এ কাহিনীর পরিসর। কিন্তু এ কাহিনীর ভেতরে লেখক কলমের মুন্সিয়ানা শ্রোতাদের কাছে এক অনাস্বাদিত অপ্রাকৃতিক রসের সঞ্চার করেছে এ বিষয়ে নিশ্চিত থাকাই যায়। কারণ শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্ভবত নিজের জীবনের থেকেই এই কাহিনীর মূল সংগ্রহ করেছিলেন। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার বিনীত অনুরোধ রইল।